আমি ডাকসু নির্বাচনে জয়ী হই নাই, তো পরাজিত। পরাজিত, হ্যাঁ। পরাজিতরা কেন না, নির্বাচন? আমি তো বলছি যে মানে পরাজিত হলে কি রাজনীতি করা নিষিদ্ধ নাকি? না, ডাকসু নির্বাচনের অংশগ্রহণ ইতিহাসে তো এমন অনেক করেছেন। ব্যক্তি আছে যারা ডাকসুতে 3বার ফেল করে বাংলাদেশের সর্বোচ্চ টপ 3 লিডার্স এর মধ্যে গেছে, এবং এটা হিউজ পরিবারে। ডাকসুতে ফেল করলেও তারা অনেক বড় নেতা হয়, পাশ করলে আবার একটু কম নেতা হয়েছে আর কি। নুরুল হক নুরু ভাই হয়েছে, কিন্তু এর আগেও অনেক নেতাকে আমরা দেখবো, ডাকসুর বিখ্যাত নেতা, তারা এখন কোনো রাজনীতিতে নাই, মানে ওরকম প্লেসমেন্ট করতে পারে নাই। দিন শেষে তারা বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে টাসেলের কারণে আর কি, পার্টি টাসেল। মানে আপনি যখন ঢাকা ভার্সিটি থেকে ভিপি হয়ে যে আপনি পার্টি চিফের কথা তো শুনতে চাইবেন না, তাই না? সো এইসব কারণেও অনেক দ্বন্দ্ব আমরা দেখেছি যে পরে ডাকসু নেতারা ছোট পজিশনে চলে গিয়েছে, তাদেরকে আসলে দমায় রাখা হয়েছে এইসব জায়গাতে। তো আমার যেটা কথা ছিল, আমি ডাকসুর আগেই বলেছিলাম যে আমি ভিপি হলেও শিক্ষক হবো, না হলেও শিক্ষক হবো, কারণ আমি আই লাভ দিস প্রফেশন। সো প্রফেশনাল জায়গাতে সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন কোনো কথা নেই, এবং পার্লামেন্টারিয়ানও হতে হবে এমন কোনো কথা নেই। আমি এখনও যেটা করছি এটাও রাজনীতি, অ্যাক্টিভিজম করছি, মানুষের জন্য কথা বলছি। আলটিমেটলি আসলে ক্ষমতায় গেলে অনেক ধরনের রেস্ট্রিকশন তৈরি হয়, এবং আমরা বাইরে থেকে ক্ষমতাকে যেভাবে দেখি এরকম না, আমাদের অনেকগুলো, বললাম না, অনেকগুলো গোষ্ঠী দ্বন্দ্ব আমাদেরকে মিট করতে হয়। সো আমি যেমন বিএনপি সরকারকেও গালাগালি করি, সব সরকারকে আমরা, যে সরকারে আসুক, আমাদের কাজই হচ্ছে সরকারকে বিরোধিতা করা, এবং সেটা সাবস্টেন্সিয়ালি কনস্ট্রাকটিভ বিরোধিতা করা, না হলে সরকার অ্যাবসলিউট পাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, সে চাইলেই কিন্তু 5 দিনের ভেতরে দেশ কন্ট্রোল করতে পারবে না। এর জন্য অনেকের 15 বছর লেগেছে এই স্ট্যাবিলিটিতে নিয়ে আসতে গেলে, কারণ আপনাকে ওই ওয়ার্ড পর্যন্ত রিচ করতে হবে, পুরো পার্টি ওয়ান সেন্ট্রিক করতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই একটা কর্মীকে ধরে আনতে পারবেন না। এই যে চাঁদাবাজ নিয়ে নানা ধরনের অভিযোগ উঠছে, এবং আমি প্রচণ্ড সমালোচনা করি যে একটা দেশে এইভাবে চাঁদা চলতে পারে না, কিন্তু বিএনপি চাইলে কি এটা একদিনে গোটায় আনতে পারবে না, কারণ ওর কন্ট্রোল কিন্তু ওর লোকাল লিডারের কাছে আছে, সেন্ট্রাল লিডারের কাছে নাই। সো এই যে ব্যাপারগুলো আছে, আমরা যে সমালোচনার জায়গাটা জারি রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পার্লামেন্টে গেলেই যে আমি যখন ক্ষমতায় মসনদে বসবো, তখন আমার কাছে অনেকগুলো রিয়েলিটি হাজির হবে, যেটার কারণে আমি আসলে মানুষের কথা বলতে পারবো না। সো আপনি কি রাজনীতিতে আসছেন না, এমন কিছুই? আপাতত নয়, তবে ভাগ্য কখন কোথায় কাকে কোথায় নিয়ে যায় সেটা আসলে ঠিক বলা যায় না। মানে দরজা খোলা আছে, কিন্তু আমি দরজার পাশে আপাতত যাচ্ছি না, ব্যাপারটা মনে হয় হ্যাঁ কি? হ্যাঁ, আমি আমার প্রফেশনে থাকতে চাই। হ্যাঁ। যদি কখনো মনে হয়, হ্যাঁ, কখনো মনে হয়। হ্যাঁ, মানে অর্ডিনারি ম্যানরা এক্সট্রা অর্ডিনারি টাইমে আসলে এক্সট্রা অর্ডিনারি কিন্তু হয়ে উঠছে। না, মানুষ তো এখন বলে যে 24শে জুলাই আগস্টের পরে যে পরিবর্তন এসেছে, সেখানে তো তারুণ্য রাজনীতিতে আসা উচিত। বা বিশেষ করে যেমন আমি আপনার কথা বলতে পারি যে আপনি অনেক রাজনৈতিক সচেতন, আপনি বই পড়ছেন, শিক্ষকতা করছেন, ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তো একটা অভিজ্ঞতা কিন্তু আছে। আপনারা যদি রাজনীতিতে না আসেন, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন আসবে কিভাবে? না, এখানে বাংলাদেশে তো আসলে পরিবর্তন তো আসবে কিভাবে এটা বলা যাবে না। আলটিমেটলি বাংলাদেশের মন্ত্রী ছেলেই মন্ত্রী হয়। আমরা কয়েকজনকে দেখেছি যাদের হচ্ছে অনেক রকম ব্লেম দেওয়া হচ্ছে, অমুকের সাথে জোটে গিয়েছে, এনসিপি থেকে যারা হয়েছেন তারা বেশিরভাগই তারাই একমাত্র তারুণ্যের প্রতিনিধি আমরা বলতে পারি। এক্স্যাক্টলি তারা যেভাবে রাজনীতি যেটাই করুক না কেন, আলটিমেটলি তাদের পাশ করতে গেলে যে কষ্টটা করা লাগছে, তারা একমাত্র রুট থেকে উঠে আসছে। বাকিরা তো দেখবেন যে আপনি যদি মন্ত্রিসভার দিকে তাকান, একজন মন্ত্রীর নাম বলেন যে কোটিপতি নয়, তাই না? তো ওই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে গেলেও আলটিমেটলি আপনাকে ওই পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া বাংলাদেশের রাজনীতি হয় না। এটা ট্রু। মানে আমি যদি আমার ছেলেকে রাজনীতিবিদ বানাতে চাই, তাহলে আজকে পর্যন্ত আমাকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো পরবর্তীতে সে হয়তো এমপি ইলেকশন করতে পারবে। তো এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া বাংলাদেশের রাজনীতি এখনও পসিবল না। এটা একটা ডাইনাস্টিক্যাল শাসন চলছে, এবং এটা এখনও ভাঙতে পারি না আমরা, এবং সেই স্পেস আমাদের ক্রিয়েট হয় না। এর প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা রাজনীতিতে শুধু পলিটিক্সটা দেখি, পলিটিক্সের নিচে একটা ইকোনমি আছে। এই জন্য আগে সাবজেক্টের নাম ছিল পলিটিক্যাল সায়েন্স, না পলিটিক্যাল ইকোনমি। রাজনীতি করতে গেলে পয়সা খুব গুরুত্বপূর্ণ, টাকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আলটিমেটলি আমি তো জনগণের রাজনীতি করব। কিন্তু আমার সংগঠন চালাতে গেলে যে স্ট্রাকচারাল খরচ আছে, এটাকে কোথায় পাবো আমি? একটা ইলেকশন করতে গেলে আবার দেখবেন যে কর্মীরা বলে চা খাওয়ান, এটা সত্য কথা, মানে রিয়েলিটি আপনাকে মানতে হবে। না খাওয়ালে আবার তারা অখুশি। তো এই টাকাটা ধরেন আমি যদি মাস্টারি করি, 10 বছরও করি, 50 কোটি টাকা ইনকাম করলেও আসলে এটা দিয়ে ইলেকশন করা মানে সম্ভব না বাস্তবতায়। কিন্তু কাগজে লিখবো হয়তো সম্ভব, বাস্তবতায় তো আসলে সম্ভব নয়। তো সেই যে তরুণদের আপনি তুলে নিয়ে আসবেন, এই ফিনান্সিয়াল ব্যাকআপ তারা কোথায় পাবে? যদি আপনার টাকা চাই, বলবেন আপনি বিকাশ শামীম, বিকাশ নুরু, তো এই টাকাগুলো তারা কোথায় নিয়ে গেছে? তারা বিদেশে নিয়ে চলে গেছে। আলটিমেটলি তো এদেশের মানুষের রাজনীতি করতে গিয়েই তাদের ব্যয় করতে হয়েছে। কিন্তু বাকিরা কি করছে? তারা চাঁদাবাজি করছে, তারা অন্য জায়গা থেকে নিচ্ছে, ব্যাংক ডিফল্ট হচ্ছে। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে শামীম ভাই, এবার নির্বাচন অনেকে কিন্তু যে ক্রাউড ফান্ডিং করে নির্বাচন করেছে, সেটাকেও কিন্তু অনেকে আবার বলছে আমার টাকায় সে ভোট করবে, আমি কেন তাকে টাকা দিব? এই বিষয়টা কিন্তু এখন মানুষের মধ্যে আসেনি। আপনি এই জিনিসটা বুঝবেন না যে ভাই আপনার টাকা মেরে দিয়ে আমি কোথায় যাব? যেমন আমি হচ্ছে নূর ভাই কথা বলি, তাকে নিয়ে অনেক বিকাশ টিকাশ করা হয়েছে, তো সে টাকা নিয়ে দেশ থেকে পালায় গেছে। তার কয় টাকা আছে আপনি দেখান, দুদক আছে তো আপনি দেখান। কিন্তু তার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন ধরুন আওয়ামী লীগ চালায় গেছে, সেটা অনেকে কন্টিনিউ রাখছে। মানে ওই ন্যারেটিভই তারা এখনো প্রতিষ্ঠা করছে। ওই যে ট্যাগটা কিন্তু লেগে গেছে। কিন্তু ওই টাকা দিয়ে আজকে যারা অভ্যুত্থানের নেতা হয়েছে, উনি যখন একটু ক্রাউড ফান্ডিং করেছেন, তিনি তো বাড়ি ভাড়া করে এই ছাত্র নেতাদের রাখতেন।
কারণ এই ছেলেগুলো হলে জায়গা পায় নাই। তাই ঢাকাতে কত টাকা খরচ হয় একটা কর্মীকে বাঁচায় রাখতে? অনেক টাকার ব্যাপার।